আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের লেকচার 7 এবং 8। তোমরা দেখতেছো বিগত কিছুদিন ধরে আমাদের জোড়া জোড়া লেকচার চলতেছে। কারণটা হলো আমাদের এই অঙ্কগুলো যতটা বড় আসলে একটা লেকচারে শেষ করা সম্ভব হয় না, সেজন্য আমি দুটো লেকচার একসাথে জুড়ে দিয়ে তোমাদের শেষ করে দিচ্ছি। আবার অর্ধেক অর্ধেক এক একদিন করে করলেও তুমি অঙ্কের ফ্লেভারটা ভালো বুঝতে পারবে না, এজন্যই একদিনেই আমি দুটো লেকচার করে দিয়ে শেষ করে দিচ্ছি। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে আজকে আমরা কত করব, লেকচার 7 এবং 8। এতে আমরা যে অঙ্কগুলো করব তোমাদের ইতিমধ্যেই আমি মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিছি। এখানে প্রবলেম 19 আর প্রবলেম 25 এই অঙ্ক দুটো আমাদের আজকে আলোচিত হবে। তার মধ্যে প্রবলেম 19 মানে প্রবলেম 19টা আমি করে দেবো, আর প্রবলেম 25টা এইচডব্লিউ। প্রবলেম 25টা এইচডব্লিউ, 19টা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তো 25টা তোমরা নিজে থেকে এমনিতেই পেরে যাবে। 19টা করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখবে, 19-এর কন্ডিশনগুলোর সাথে 25-এর কন্ডিশনগুলো অনেকটা মিলে যাবে। তো 19 নম্বর অঙ্কটা একটা পিকচারে আছে, একটা ছবিতে আছে, এজন্য এটা আমাদের করতে তেমন কোনো সমস্যা হবে না। আর 25 নাম্বারটা হচ্ছে দুইটা ছবিতে আছে। তো 25 নম্বর অঙ্কটার যে নাম সেটা হচ্ছে এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। ইকুইটি আছে 100 টাকা পার শেয়ার 10 লক্ষ টাকা, আর 12% ডেপ্ট আছে হচ্ছে 5 লক্ষ টাকা, টোটাল আছে 15 লক্ষ টাকা। এসে এক পেজে, আর এক পেজে আছে দেখো এরকম, দ্য কোম্পানি উইশেস টু রেইজ টাকা 5 লাখ ফর এক্সপানশন প্রোগ্রাম, দ্য ফলোইং অল্টারনেটিভস আর অ্যাভেলেবল। 100% ইকুইটি, তারপর আছে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেপ্ট বাই 12%। এই কন্ডিশনটা তোমরা 19 নম্বর অঙ্ক থেকে খেয়াল করলে ভালোভাবে বাইরে যাবা। আর 100% ডেপ্ট বাই 12%। দ্য এক্সপেক্টেড ইবিআইটি ইজ 20 লক্ষ টাকা, দ্য ট্যাক্স রেট ইজ 40%। ক্যালকুলেট ইপিএস অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার। ইপিএস ক্যালকুলেশন করতে হবে এবং কোনটা তুমি প্রিফার করবা সেটা বলতে হবে। অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 আর 2, এবং ইনডিফারেন্স পয়েন্ট নির্ণয় করতে হবে কার মধ্যে, 1 এবং 2 এর মধ্যে। তো প্রবলেম 25 তোমরা ইজিলি পাইতে যাবে যদি তোমরা 19 নম্বর অঙ্কটা ভালোভাবে ফলো করো। তো আমরা এখন চলে যাচ্ছি প্রবলেম 19-এ। প্রবলেম 19 কি বলে তো আমরা দেখে নিই। সাপোজ দ্যাট, ধরে নাও যে দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জাইমা জাহিন লিমিটেড, প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জাইমা জাহিন লিমিটেড ইজ অ্যাজ ফলোস। এটা কত নম্বর অঙ্ক, প্রবলেম 19। এখন আমরা কত নম্বর অঙ্ক করতেছি, প্রবলেম 19 নম্বর অঙ্ক করতেছি। তো প্রবলেম 19 নম্বর অঙ্ক কি বলতেছে, সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জাইমা জাহিন লিমিটেড ইজ অ্যাজ ফলোস। তো আর একটা কথা, অনেকে আমাকে গ্রুপে কোশ্চেন করতেছে তাই আমি অঙ্কগুলো কোথা থেকে করাচ্ছি, কোন বই থেকে করাচ্ছি। আসলে ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কগুলো তোমরা বই খুঁজতে যাও না, এটা বিভিন্ন বই থেকে কালেকশন করে আমি করাই। এজন্য তোমরা একটু কষ্ট হলেও গ্রুপ মেসেঞ্জার থেকে খাতায় তুলে নিয়ে অঙ্কটা করো, কারণ তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে এগুলো এনাফ না। এজন্য আমি বিভিন্ন বই থেকে খুঁজে আমি তোমাদের অঙ্কগুলো দিচ্ছি। এজন্য তোমরা তোমাদের যে বই আছে সেই বই থেকে খুঁজে পাইলে ভালো, না পাইলে আরও ভালো, কিন্তু তোমরা অঙ্কগুলো মেসেঞ্জার থেকে তুলে তোমরা সমাধান করো, খাতায় তুলে সমাধান করো, এতে ভালো হবে। কারণ এই অঙ্কগুলো হায়ারার্কিক্যাল অঙ্ক, এগুলো সব অঙ্ক এক বইতে পাওয়া যায় না, আমি বিভিন্ন বই থেকে নিয়ে তোমাদের করাচ্ছি। এজন্য তোমরা একটু কষ্ট হলেও খাতায় তুলে অঙ্কগুলো করবে, ঠিক আছে? তো দেখো এবার আমরা চলে যাচ্ছি প্রবলেম 19-এ। প্রবলেম 19 আমাদের কি বলতেছে, সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ জাইমা জাহিন লিমিটেড ইজ অ্যাজ ফলো। জাইমা জাহিন লিমিটেডের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার নিচে দেওয়া হলো। কমন স্টক হচ্ছে 100 পার শেয়ার 20 লক্ষ টাকা, আর 12% ডেপ্ট আছে হলো 10 লক্ষ টাকা, টোটাল ক্যাপিটাল আছে হচ্ছে 30 লক্ষ টাকা। দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপান্ড, কোম্পানি প্ল্যান করতেছে এক্সপান্ড করবে ইটস ক্যাপাসিটি, দ্যাট উইল রিকোয়ার অ্যাডিশনাল ক্যাপিটাল টাকা 12 লাখ। তাহলে কোম্পানির বর্তমানে আছে 30 লক্ষ টাকা, এটা হচ্ছে কোম্পানির ওল্ড ক্যাপিটাল স্ট্রাকচার, এবং কোম্পানি প্ল্যান করতেছে কি এক্সপান্ড করবে এদের ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাডিশনাল কত টাকা, 12 লক্ষ টাকা। দেয়ার আর 4 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং, সেখানে 4টা অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং আছে। ইস্যুইং 10% ডিবেঞ্চার, 10% শেয়ার ইস্যু করে, ডিবেঞ্চার ইস্যু করে আমরা টাকাটা সংগ্রহ করতে পারি, মানে যে 12 লক্ষ টাকা আমাদের লাগবে এটা আমরা 10% ডিবেঞ্চার ইস্যু করে আমরা সংগ্রহ করতে পারি। ইস্যুইং 12% প্রিফার্ড স্টক, আমরা 12% প্রিফার্ড স্টকের মাধ্যমে এটা সংগ্রহ করতে পারি। সরি, ইস্যুইং 11% প্রিফার্ড স্টক, আমরা 11% প্রিফার্ড স্টকের মাধ্যমে এটা সংগ্রহ করতে পারি। ইস্যুইং কমন স্টক 1 টাকা 100 পার শেয়ার, আমরা কমন স্টক বিক্রি করে এটা সংগ্রহ করতে পারি, এবং কমন স্টকের মূল্য হবে 100 টাকা। ডি নম্বরে বলছে 50% বাই 10% ডিবেঞ্চার, 50% টাকা আমরা ডিবেঞ্চার বিক্রি করে সংগ্রহ করতে পারি, অ্যান্ড 50% বাই ইস্যুইং কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার।
তার মানে এটা একটা মিশ্র আইটেম। মিশ্র আইটেম কি, আমাদের যে 12 লক্ষ টাকা লাগবে সেই 12 লক্ষ টাকার 50% মানে 6 লক্ষ টাকা আমরা 10% ডিবেঞ্চার দিয়ে সংগ্রহ করব, আর যে 50% মানে আর বাকি 6 লক্ষ টাকা এটা আমরা 100 টাকা পার শেয়ার দিয়ে আমরা সংগ্রহ করব। এবার বলছে দ্য এক্সপেক্টেড আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস ইবিআইটি ইজ টাকা 8 লক্ষ। এক্সপেক্টেড আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে ইবিআইটি কত টাকা, 8 লক্ষ টাকা, অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে যা করতে হবে দ্য আর্নিং পার শেয়ার ইপিএস নির্ণয় করতে হবে আন্ডার ডিফারেন্ট মেথড অফ ফাইন্যান্সিং। হুইচ অল্টারনেটিভ শুড জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট। এখন তোমার এখানে কি করতে হবে, ইপিএসটা ক্যালকুলেশন করতে হবে এবং কোনটা তুমি অ্যাকসেপ্ট করবা সেটা আমাদের জানতে চাইছে। আর মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকে কিন্তু ইনডিফারেন্স পয়েন্ট নাই, আমাদের কিন্তু এখানে আজকে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বা ইপিএস বের করতে লাগবে না। তো ইনডিফারেন্স ইবিআইটি যদি আমাদের বের করা না লাগে তাহলে আমাদের ইনডিফারেন্স ইবিআইটি বের করা না লাগলে আমাদের ভেরিফিকেশনও লাগবে না। তার মানে আজকে আমাদের আইপি সূত্রটা লাগবে না এবং ভেরিফিকেশনও লাগবে না। তাহলে আজকে আমাদের কি লাগবে, আজকে আমাদের লাগবে যে ওয়ার্কিংগুলি লাগবে এবং কিভাবে ইপিএস ক্যালকুলেশন করা যায় সেটা লাগবে। তো আমরা প্রথমে চলে যাব ওয়ার্কিংসে। ওয়ার্কিংস, এখন আমাদের সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের ওয়ার্কিং কয়টা হচ্ছে, আমাদের ওয়ার্কিং কয়টা হচ্ছে। তো আমরা একটু গুনে ফেলি, আমাদের অঙ্কের মধ্যে টাকার সোর্স যে কয়টা হবে ওয়ার্কিং হবে সেই কয়টা। তাহলে টাকার সোর্স মানে আমরা কতগুলো উৎস থেকে টাকা নিচ্ছি, আমরা টাকা নিচ্ছি কমন স্টক থেকে, আমরা টাকা নিচ্ছি 12% ডেপ্ট থেকে। তাহলে কমন স্টক আর ডেপ্ট এ হচ্ছে দুইটা, আর নিচে দেখো প্রিফার্ড স্টক থেকেও টাকা নিচ্ছি। তাহলে আমাদের ওয়ার্কিং কখনো কিন্তু 3টার বেশি হবে না। তাহলে আমাদের এখানে 3টা ওয়ার্কিংই হচ্ছে। তাহলে দেখো আমার কিন্তু 3টা ওয়ার্কিং আমি টেনে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্কিং আমি 3টা করলাম, এখন টাকার কলাম কয়টা হবে। তো আমি তোমাদের ইতিপূর্বে বারে বারে শেখাচ্ছি যে আমাদের দেখতে হবে যে আমাদের সোর্স কয়টা, আমাদের সোর্স 3টা, সেজন্য আমার ওয়ার্কিং হচ্ছে 3টা। এখন আমার দেখতে হবে যে আমি কতগুলো মানে নতুন টাকাটা কতগুলো অল্টারনেটিভের মাধ্যমে আমি সংগ্রহ করতেছি, নতুন টাকাটা আমি কতগুলো অল্টারনেটিভের মাধ্যমে সংগ্রহ করতেছি। তো নতুন টাকাটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4টা অল্টারনেটিভের মাধ্যমে সংগ্রহ করতেছি। একটা অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ সি, অল্টারনেটিভ ডি। এখানে আমরা বিগত দিনে যে কটা করছি 3টা, তো আজকে 4টা হয়তো ভালো হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে পার্থক্যটা যে ওয়ার্কিং কিভাবে হয় এবং টাকার কলাম কিভাবে হয়। ওয়ার্কিং হয় হচ্ছে সর্বোচ্চ 3টার বেশি ওয়ার্কিং কখনোই হবে না। তাহলে 1 2 3টে ওয়ার্কিং। এখন কথা হলো ওয়ার্কিংয়ে টাকার কলাম কয়টা হবে, যতগুলো নতুন টাকা আমরা যতগুলো সোর্স থেকে বা যতগুলো উৎস থেকে বা যতগুলো অল্টারনেটিভের মাধ্যমে নতুন টাকাটা আমাদের নতুন টাকা কত, নতুন টাকা 12 লাখ, এই 12 লাখ টাকা আমি যতগুলো অল্টারনেটিভের মাধ্যমে সংগ্রহ করব আমার টাকার কলাম হবে সেই কয়টা। তো আমরা এখানে 12 লাখ টাকা আমরা এ বি সি ডি মোট 4টা অল্টারনেটিভ থেকে সংগ্রহ করতে যাচ্ছি। এজন্য আমাদের মোট এখানে আমাদের টাকার কলাম হবে প্রত্যেকটাই 4টা করে।
অল্টারনেটিভ এ, অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ সি, অল্টারনেটিভ ডি। তাহলে আমরা ব্যাপারটা সবাই ক্লিয়ার যে আমাদের ওয়ার্কিং তিনটা হচ্ছে, কারণ আমাদের তিনটা সোর্স থেকে টাকা নেওয়া হচ্ছে নতুন পুরাতন মিলে, কিন্তু আমাদের নতুন টাকাটা যতগুলো সোর্সের থেকে সংগ্রহ করা হবে টাকার, যতগুলো অল্টারনেটিভের মাধ্যমে সংগ্রহ করা হবে টাকার কলাম হবে সেটা। এখানে আমরা 1 2 3 4 চারটা অল্টারনেটিভের মাধ্যমে সংগ্রহ করতেছি, এজন্য আমার টাকার কলাম প্রত্যেকটাই কটা করে হবে, 4টা করে হবে। এবার প্রথমটা কি, ক্যালকুলেশন অফ interest on debenture, calculation of preferred dividend, calculation of number of common stock, ব্যাস এই হচ্ছে আমাদের তিনটা ওয়ার্কিং। একটা আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, একটা আছে প্রিফার্ড ডিভিডেন্ড, আর একটা আছে নাম্বার অফ কমন স্টক। ওল্ড প্লাস নিউ, old plus new, old plus new, total তো আমাদের ওয়ার্কিং এর যাবতীয় লেখাপড়া শেষ, এখন আমাদের মান বসানোর পালা। এটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, মানে ডিবেঞ্চারের সুদ বসানোর সময় আমরা এটা ইউজ করব। এটা প্রিফারেন্স ডিভিডেন্ড, আমরা ডিভিডেন্ড বসানোর সময় এখানে প্রিফার ডিভিডেন্ড বসানোর সময় এখানে ইউজ করব। এটা নাম্বার অফ হচ্ছে কমন স্টক, আমরা শেয়ারের সংখ্যা বসানোর সময় আমরা এটা ইউজ করব। তো প্রথমেই আমরা যাব কমন স্টকে। কমন স্টক কত টাকা ছিল, 100 টাকা করে। কতগুলো, 20 লক্ষ। তাহলে 20 লক্ষকে 100 দ্বারা ভাগ করো, কত হয়, 20,000। তার মানে আমাদের পুরাতন কমন স্টক ছিল 20,000, আর পুরাতনের ভাগ সবাই পাবে। তাহলে এই যে নাম্বার অফ কমন স্টক, পুরাতন আছে 20,000। এরপরে আছে কি 12% ডেপ্ট, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার উপর 12% করতে হবে, কারণ ডিবেঞ্চারে সবসময় সুদ ধরতে হয়। 10 লক্ষ টাকার উপরে 12% করলে হয় 1,20,000। ডিবেঞ্চারের ভাগ সবাই পাবে, 1,20,000। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে কি কমন স্টক আর হচ্ছে ডিবেঞ্চার। এরপরে আমাদের পুরাতন কাজ সব শেষ, প্রিফারেন্স স্টকের কোনো পুরাতন কাজ নেই। এবার বলছে দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু এক্সপান্ড, কোম্পানি চাচ্ছে বৃদ্ধি করতে ইটস ক্যাপাসিটি, এর ক্যাপাসিটি উইল রিকোয়ার অ্যাডিশনাল ক্যাপিটাল অফ টাকা 12 লাখ, যার জন্য আমাদের নতুন ক্যাপিটাল দরকার 12 লক্ষ টাকা। দেয়ার আর 4 অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং, এবং এটা সংগ্রহ করার 4টা মেথড আছে, এই জন্য আমাদের টাকার কলাম 4টা দিছি। এবার প্রথমে বলছে ইস্যুইং 10% ডিবেঞ্চার, 12 লক্ষ টাকায় আমরা 10% ডিবেঞ্চার দ্বারা ইস্যু করতে পারি, মানে সংগ্রহ করতে পারি। তাহলে 12 লক্ষ টাকার উপর 10% করলে হয় 1,20,000 টাকা। তাহলে এটা যেহেতু ডিবেঞ্চারের ওয়ার্কিং, সেজন্য ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের এই যে নিউতে এ নাম্বারে 1,20,000, কারণ এটা অল্টারনেটিভ এতে বলছে, এজন্য ডিবেঞ্চারের অল্টারনেটিভ এতে বসবে। হয়ে গেল এই নাম্বারের কাজ। বি নাম্বারও বলছে ইস্যুইং 12% প্রিফার্ড স্টক, আমরা
12% প্রিফার্ড স্টকের 11% প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করতে পারি। তাহলে 12 লক্ষ টাকা আমরা 11% সুদে সংগ্রহ করব। 11% ডিভিডেন্ড দিতে গেলে টাকা আসে 1,32,000। এটা কি বলছে? প্রিফার্ড স্টক, তাহলে এটা প্রিফার্ড ডিভিডেন্ডের ওয়ার্কিংয়ে যাবে। কিন্তু কোন অল্টারনেটিভের কথা বলছে? বি, এই জন্য প্রিফার্ড ডিভিডেন্ডের বি নাম্বার অল্টারনেটিভে যাবে। কত? 1,32,000। এটার ওল্ড কিছু নাই। তাহলে তুমি যে ওয়ার্কিং এর নাম বলবে সেই ওয়ার্কিং এ যাবে, যত নম্বর অল্টারনেটিভের থেকে বলবে তত নম্বর অল্টারনেটিভে যাবে। এটা প্রিফার্ড স্টকে বলছে, এজন্য প্রিফার্ড ডিভিডেন্ডে যাবে। বি নাম্বার অল্টারনেটিভে বলছে, এজন্য অল্টারনেটিভ বিতে বসবে। আচ্ছা, এরপরে ইস্যুইং কমন স্টক অফ টাকা 100 পার শেয়ার। আমরা 12 লক্ষ টাকায় আমরা 100 টাকা মূল্যে কমন স্টক ইস্যু করে সংগ্রহ করতে পারি। তাহলে 12 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলে হয় 12,000। তাহলে কমন স্টক, তাহলে এটা কমন স্টকের ওয়ার্কিং এ যাবে। কিন্তু ওটা অল্টারনেটিভ কত বলছে? সি, তাহলে আমাদের সি তে বসবে। সিতে কত বসবে? 12,000। কারণ 12 লক্ষকে 100 দ্বারা ভাগ করলে 12,000 হয়। তারপরে আমি নতুন যে 12 লক্ষ টাকা সংগ্রহ করব সেটার জন্য আমার 12,000 শেয়ার লাগবে। আর ডি নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ডি নাম্বারের মতো একটা আইটেম তুমি প্রবলেম 25-এও পাবা, এই জন্য ভালো করে শিখে নাও। বলছে 50% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। 50% মানে সংখ্যা বোঝাচ্ছে, যে 12 লক্ষ টাকার 50% মানে কি? 12 লক্ষ টাকার 50% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। তাহলে 12 লক্ষ টাকার 50% হয় 6 লাখ। এই 6 লক্ষ টাকার উপরে ধরতে হবে 10%। অ্যান্ড 50% বাই ইস্যুইং কমন স্টক 1 টাকা 100 পার শেয়ার। এবং বাদ বাকি 50% আমরা 50% বলতে কত? 6 লাখ। তার মানে এখানে 12 লাখ টাকা আমরা যে কোনো এক জায়গা থেকে নিচ্ছি না, 12 লাখ টাকা আমরা দুই জায়গা থেকে নিচ্ছি। এক জায়গা থেকে 50% আর এক জায়গা থেকে 50%। তো 12 লক্ষ টাকার 50% করলে 6 লক্ষ টাকা, অর্থাৎ 6 লক্ষ টাকা নিব আমরা ডিবেঞ্চারের মাধ্যমে, আর 6 লক্ষ টাকা নিব আমরা ই কমন স্টকের মাধ্যমে। তাহলে 6 লক্ষ টাকার উপর ধরতে হবে সুদ, আর 6 লক্ষ টাকার উপরে ধরতে হবে নাম্বার অফ শেয়ার। তাহলে 6 লক্ষ টাকার উপরে 10% করতে হবে, কারণ আমরা 50% টাকা নিব হচ্ছে 10% ডিবেঞ্চারের মাধ্যমে। তাহলে 6 লক্ষ টাকার উপরে 10% করলে 60,000। তাহলে এটা কত নম্বর অল্টারনেটিভ? ডি নাম্বার অল্টারনেটিভ। তাহলে ডিবেঞ্চারের ওয়ার্কিং কোনটা? ডিবেঞ্চারের ওয়ার্কিং এটা। তাহলে এটার কোন নাম্বারে যাবে? ডি নাম্বারে যাবে। তাহলে ডি নাম্বারে কত বসবে? 60,000 টাকা। এবার ডি নাম্বারের কাজ কিন্তু শেষ হয় নাই। ডি নাম্বারের কাজ দুইটা। এগুলো ডিবেঞ্চার থেকে টাকা নেব, ডিবেঞ্চার থেকে যে 50% নিছি সেই 50%-এর উপর হচ্ছে সুদ দিতে হবে। সুদ কত? 60,000 টাকা। আর 50% নিব হচ্ছে কমন স্টকের থেকে। কমন স্টকের থেকে যে 50% নিব সেই 50% হচ্ছে শেয়ারের সংখ্যা ধরতে হবে। শেয়ারের সংখ্যা 6 লাখে আমি যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 6,000। তাহলে অল্টারনেটিভ ডিতে বসবে 6,000। এবার হচ্ছে আমি যোগ করব। এটা হয় কত? 2,40,000। এটা হয় 1,20,000। এটা হয় 1,20,000। এটা হয় 1,80,000। এটা কিছুই না, এটা 1,32,000। এটা কিছুই না, এটা কিছুই না। এটা কত হবে? 20,000। এটা কত হবে? 20,000। এটা কত হবে? 32,000। এটা হবে কত? 26,000। তো ওয়ার্কিংটা দেখো, আমাদের এই হচ্ছে আমাদের মানগুলো বেরোলো। 2,40,000, 1,20,000, 1,20,000, 1,80,000। এটা হচ্ছে জাস্ট 1,32,000 হবে বিতে। আর নাম্বার অফ কমন শেয়ার হবে 20,000, 20,000, 32,000, 26,000। হ্যাঁ, এখন আমাদের কি বলছে? আমাদের অঙ্কে এখন যা বলছে যে কোম্পানি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি হচ্ছে 8 লক্ষ টাকা, অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রেট 40%। ইবিআইটির মান দেওয়া আছে এবং আমাদের কর্পোরেট ট্যাক্স রেট কত দেওয়া আছে? 40%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে যা ক্যালকুলেট করতে হবে আর্নিং পার শেয়ার, ইপিএস করতে হবে। তাহলে আমাদের ইবিআইটি দেওয়া আছে 8 লক্ষ টাকা, আর আমাদের কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 40%। এখন তোমাকে আর্নিংস পার শেয়ার, ইপিএস বের করতে হবে আন্ডার ডিফারেন্ট মেথড অফ ফাইন্যান্সিং। মানে আমি যে 4টা মেথডে করছি ABCD, এই অল্টারনেটিভ ABCD 4টারই ইপিএস বের করতে হবে। হুইচ অল্টারনেটিভ শুড জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট, জাইমা জাহিন লিমিটেডে কোনটা সিলেক্ট করা উচিত? এটা আমরা ইপিএস নির্ণয় করার পরেই দেখতে পারবো। যার ইপিএস সবচেয়ে বেশি হবে আমরা সেটাই অ্যাকসেপ্ট করব। তো আমরা চলে যাই ছকে।
required table for calculation of EPS। তাহলে আমরা এখন যে টেবিলটা করতেছি এই টেবিলটা কেন করতেছি আমি, এটা ইপিএস ক্যালকুলেশন করার জন্য আমরা করতেছি। তাহলে ইপিএস ক্যালকুলেশন করতে গেলে আমাদের প্রথমে কি বসানো লাগে, ইবিআইটি। ইবিআইটি কত টাকা আছে দেখো তো, ইবিআইটি দেওয়া আছে আমাদের হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা ইবিআইটি দেওয়া আছে আমাদের। ইবিআইটি থেকে লেস করতে হবে কি আই। এই আইটা আমরা কোথায় পাবো, আই মানে কি ইন্টারেস্ট। আমাদের ওয়ার্কিং নাম্বার 1, ওয়ার্কিং নাম্বার 1 এর নাম কি, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের টোটাল যা আছে ওই টোটালগুলো হচ্ছে আই। দেখো প্রথম টোটাল কত আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের প্রথমে আছে 2,40,000 টাকা। আচ্ছা, তারপরে কত আছে 1,20,000, 1,20,000, 1,80,000, 1,20,000, 1,20,000, 1,80,000। তাহলে এই ইন্টারেস্টটা আমরা কোথায় পেলাম, ওয়ার্কিং নাম্বার 1 থেকে পেলাম। এটা আমরা পেলাম হচ্ছে ওয়ার্কিং নাম্বার 1 থেকে পেলাম। এখানে প্রয়োজনে রেফারেন্স দিয়ে দিতে পারো। ওয়ার্কিং নাম্বার 1 এর টোটাল, ওয়ার্কিং নাম্বার 1 এর টোটাল, ওয়ার্কিং নাম্বার 1 এ কি আছে, ইন্টারেস্ট আছে। কার ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। আই মানে হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা আমরা বাদ দিয়ে দিলাম। ইবিআইটি থেকে আই বাদ গেলে কি থাকে, ইবিটি। 8 লাখ থেকে 2,40,000 গেলে থাকে 5,60,000। এটা থাকে 6,80,000, এটাও তাই থাকে। আর এটা থাকে হচ্ছে 6,20,000। এবার এর থেকে লেস করতে হবে কি ট্যাক্স। ট্যাক্স এর রেট কত পার্সেন্ট, আমাদের ট্যাক্স ধরতে বলা আছে হলো 40%। ইবিটি থেকে ট্যাক্স বাদ গেলে পাওয়া যায় ইএটি। তো ধরো 5,60,000 এর উপরে যদি আমরা 40% করি তাহলে হয় 2,24,000। 5,60,000 থেকে যদি 2,24,000 বাদ দেওয়া যায় তাহলে হয় 3,36,000 টাকা ইএটি। আচ্ছা, এরপর আসলে 6,40,000, প্রত্যেকটার উপরে 6,80,000, প্রত্যেকটার উপরে 40% ধরতে হবে। 6,80,000 এর উপরে যদি আমরা 40% করি তাহলে 2,72,000। এটা বাদ দিলে হয় 4,08,000। এরপরে এটাও একই কেস, 2,72,000, 4,08,000। এরপরে 6,20,000 গুণ হচ্ছে 40%, 2,48,000। এর থেকে বিয়োগ করলে হবে 3,72,000। আচ্ছা, তাহলে আমাদের কত কত বেরোচ্ছে, আমাদের বেরোচ্ছে হচ্ছে ইএটি 3,36,000, 4,08,000, 4,08,000 আর হচ্ছে 3,72,000। ইএটি থেকে কি লেস হবে, পিডি, প্রিফারেন্স ডিভিডেন্ড সবসময় বাদ দিতে হয়। তো পিডি অল্টারনেটিভ এ তে নাই, অল্টারনেটিভ বি তে আছে হচ্ছে 1,32,000, সি তে নাই, ডি তে নাই। এটা বাদ গেলে থাকে ইএসিএস। তাহলে কত হয় 3,36,000, এটা 4,08,000 আর এটা 3,72,000। এটা এখন বিয়োগ করে বসাতে হবে। 4,08,000 থেকে বাদ যাবে হচ্ছে 1,32,000, 2,76,000। এটাকে ভাগ দিতে হবে এন দ্বারা, এন মানে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার কত আছে, নাম্বার অফ শেয়ার প্রথমটা আছে হলো 20,000, তারপরেরটা আছে কত 20,000, তারপরেরটা আছে কত 32,000, তারপরেরটা আছে 26,000।
এই পিডি পিডি আমরা পাইছি হচ্ছে ওয়ার্কিং নাম্বার 2 থেকে। এই পিডি হচ্ছে ওয়ার্কিং নাম্বার 2 থেকে পাইছি, ওয়ার্কিং নাম্বার 2 টোটালটা। টোটালে দেখো কোথাও টাকা নাই, শুধু অল্টারনেটিভ বি তে 1,32,000 টাকা দেওয়া ছিল। এবার ইএসসিএস গুলো গেল, ইএসসিএস কে এন দ্বারা ভাগ করতে হবে। এন এন মানে নাম্বার অফ কমন শেয়ার বা নাম্বার অফ কমন স্টক বা নাম্বার অফ ইকুইটি শেয়ার। এটা আমরা কোথায় পাই? এটা ওয়ার্কিং নাম্বার 3 তে পাই। ওয়ার্কিং নাম্বার 3 টোটালে দেখো প্রথমে অল্টারনেটিভ এ তে আছে 20,000, বি তে আছে 20,000, সি তে আছে 32,000 এবং ডি তে আছে 26,000। ইপিএস এবার 3,36,000 কে 20,000 দ্বারা ভাগ করতে হবে। 16 টাকা 80 পয়সা। 2,76,000 কে ভাগ দিতে হবে 20,000, তাহলে বেরোবে 13 টাকা 80 পয়সা। 4,08,000 কে ভাগ দিতে হবে 32,000 দ্বারা, তাহলে বেরোবে 12 টাকা 75 পয়সা। 3,72,000 কে ভাগ দিতে হবে 26,000 দ্বারা, তাহলে বেরোবে 14 টাকা 30 পয়সা। তাহলে 16 টাকা 80 পয়সা, 16 টাকা 80 পয়সা, 13 টাকা 80 পয়সা, 12 টাকা 75 পয়সা, 14 টাকা 30 পয়সা। এখন তুমি বলো যে আমাদের একটা কমেন্ট দিতে হবে। কমেন্টটা আমরা কিভাবে দিতে পারি? তো আমাদের ইপিএস আসছে 16 টাকা 80 পয়সা, 13 টাকা 80 পয়সা, 12 টাকা 75 পয়সা, 14 টাকা 30 পয়সা। এর মধ্যে যার ইপিএস সবচেয়ে বড় সেটা আমাদের সিলেক্ট করা উচিত। আমাদের বলছে কি যে হুইচ অল্টারনেটিভ শুড জাইমা জাহিন লিমিটেড সিলেক্ট, কোন অল্টারনেটিভটা জাইমা জাহিনের সিলেক্ট করা উচিত। তো জাইমা জাহিনের সেটাই সিলেক্ট করা উচিত হবে যেটার ইপিএস সবচেয়ে বড় হবে। তো দেখে নিই আমরা এটা। তাহলে জাইমা জাহিন সেটাই সিলেক্ট করবে যেটার ইপিএস সবচেয়ে বড়। তাহলে অল্টারনেটিভ এর ইপিএস 16 টাকা 80 পয়সা, এটাই সবচেয়ে বড়। তাহলে জাইমা জাহিন লিমিটেডের কি সিলেক্ট করা উচিত? আমাদের অল্টারনেটিভ এটাই সিলেক্ট করা উচিত। তো ওদের সুরে আমরা একটু সুর মিলিয়ে লিখব। জাইমা জাহিন লিমিটেড should select alternative A। জাইমা জাহিন লিমিটেডের কোনটা সিলেক্ট করা উচিত? অল্টারনেটিভ এ সিলেক্ট করা উচিত। আমি নিচে লিখে দিচ্ছি should select alternative A, alternative A because its EPS is higher than that of others। আমাদের অঙ্ক শেষ। তাহলে কমেন্টে কি লিখলাম? জাইমা জাহিন লিমিটেডে শুড সিলেক্ট মানে সিলেক্ট করা উচিত অল্টারনেটিভ এ। কোন অল্টারনেটিভটা? এ নাম্বার অল্টারনেটিভটা। বিকজ কারণটা কি? ইটস ইপিএস ইজ হায়ার দ্যান দ্যাট অফ আদার্স, কারণ এর ইপিএস অন্যান্যগুলোর থেকে বেশি। বিকজ ইটস ইপিএস ইজ, কারণ এর ইপিএস হয় হায়ার দ্যান দ্যাট অফ আদার্স, এর ইপিএসটা অন্যান্যগুলোর থেকে বেশি। তাহলে ইপিএস এর সময় সবচেয়ে বেশি যেটা বড় যেটা আমাদের সেটা সিলেক্ট করতে হয়। তাহলে জাইমা জাহিন লিমিটেড শুড সিলেক্ট অল্টারনেটিভ এ। জাইমা জাহিন লিমিটেডের অল্টারনেটিভ এ সিলেক্ট করা উচিত বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দ্যান দ্যাট অফ আদার্স, কারণ এর ইপিএসটা অন্যান্যগুলোর থেকে বেশি। তো ঠিক আছে, আমাদের 19 নম্বর অঙ্কটা অনেক 4টা অল্টারনেটিভের অঙ্ক, একটা বড় অঙ্ক, তো আমরা সমাধান করছি। তো এই 19 নম্বরের থেকে নলেজটা তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে যে 50% বাই ডেপ্ট আর 50% বাই কমন স্টক। এরকম 50% 50%-এর একটা
সিস্টেম প্রবলেম নাম্বার 25, যেটা তোমাদের HWDC এর মধ্যে পাবা। তো এটা আমি ঠিক যেভাবে সমাধান করলাম ওটা তোমরা ওইভাবে সমাধান করবা। তারপরেও যদি এটা বুঝতে না পারো আমাকে সরাসরি ফোন করে তোমরা বুঝে নিতে পারো। তো এই অঙ্কটা মোটামুটি 3 থেকে 4 বার তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর যেভাবে আমি লেকচারগুলো দিচ্ছি এভাবে সুন্দর ডে বাই ডে করে ফেলবে। তো তোমাদের লেকচার পাবে আবার তোমরা পরশু দিন, কালকে পাবে না। তো কারণ আমি 7-8 করে দিলাম একদিনে, কালকে তোমাদের শুধু থাকবে তোমার শুধুমাত্র প্র্যাকটিস করা। কালকে দিন ভরে কাজে শুধু প্র্যাকটিস করা। যে অঙ্কটা করব, আমার কথা সীমিত পরিসরে আমরা যতটুকুই করতেছি, যে অঙ্কটা করব আমরা করার মতো করে ফেলবো। আমাদের টার্গেট রাখতে হবে এটা, যেটা করব না সেটা পারবো না কোনো ব্যাপার না, কিন্তু যেটা করবো সেটা আমাদের পারতে হবে। তো খুবই সুন্দর করে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর আমি যে অঙ্কগুলো তোমাদের দেই এর জন্য তোমরা আলাদা একটা খাতা বানাবা। এক খাতায় অঙ্ক তুলবা আর এক খাতায় হচ্ছে অঙ্কটা সমাধান করবা। যে খাতায় অঙ্ক তুলবা ওই খাতায় শুধু প্রশ্নটাই থাকবে, তোমার হাতে লেখা একটা বইয়ের মতো হয়ে যাবে আস্তে আস্তে। আর সমাধানের জন্য আলাদা খাতা বানাবা। এইভাবে তোমরা খাতায় তুলে তুলে প্র্যাকটিস করো। তোমাদের তো বাড়িতে তেমন বেশি কাজ নেই, তোমরা অঙ্কগুলো তুলবে আর প্র্যাকটিস করবে, এই হচ্ছে তোমাদের কাজ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট লেকচারে।